উদ্দেশ্য, উপায়। উদ্দেশ্য, উপায় একটু ইস্টবেঙ্গল নিয়ে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমরা সকাল থেকে দেখছি রেস স্পোর্টস এবং তারপরে আজকাল এবং বেশ কিছু ইউটিউবার এরা মোটামুটি দাবি করছে যে ইস্টবেঙ্গল একটা 24 বছরই একটা স্ট্রাইকারকে খুব সম্ভবত নিতে চলেছে কোস্টারিকা থেকে। তো সেই বিষয়ে চতুর্দিকে এখন আলোচনা চলছে। তো আমার চ্যাট ফোরামে একটা ইস্টবেঙ্গল ফ্যান, সে ভালোই লেখে। তো সে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলো যে কী হলো, হঠাৎ করে ওই এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ থেকে কেন নিল না, মানে উজবেকিস্তান বা এরকম দেশ থেকে কেন নিল না, কেন একটা ইউটার্ন নিল, এরকম একটা প্রশ্ন করেছে। দেখুন, প্রশ্নটার মধ্যে কোনো ঘাপলা ব্যাপার নেই, একটা অনেস্ট একটা প্রশ্ন। তো আমি একটু এটার ব্যাখ্যা দিতে চেষ্টা করব। দেখুন, ইস্টবেঙ্গল যেটা করছে বা যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা কিন্তু খারাপ সিদ্ধান্ত নেয়নি, এবং এটা বোঝানোর জন্য আমি বঙ্কিমের লেখা একটা ধর্মতত্ত্ব একটা একটা প্রবন্ধ থেকে একটা ছোট্ট একটা গল্প বলবো, কিছুটা প্রাসঙ্গিক সেটাই বিষয়। তো একটা আশ্রম ছিল, সেখানে বছরে একবার একটা পুজো হতো, ধুমধাম করে পুজো হতো, না বছরে না, প্রত্যেক মাসে একটা পুজো হতো, খুব ধুমধাম করে হতো। এবং একটা অল্প বয়সে একটা ছেলে সে পুজো দেখতে গিয়ে দেখলো যে সে পুজো শুরুর আগে সবাই মিলে একটা খুঁটি জানেন তো, এই বাঁশের ছোটোই মাটিতে পুঁতে সে খুঁটির ডগায় একটা দড়ি বাঁধছে, তারপর পুজোর আয়োজন সবাই শুরু করছে। তো সে ছেলেটা খুব অবাক হয়ে গেল, বলো আমি এত জায়গায় ঘুরেছি, এত আশ্রমে ঘুরেছি, এত পুজো দেখেছি, কিন্তু এরকম খুঁটি তার সাথে দড়ি বাঁধা এরকম তো কোথাও কোনো প্রথা দেখিনি। তো সে সবাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা খুঁটিটা কেন দড়ি বাঁধা? বলছে এরকম আমাদের পুজোর নিয়ম এরকম। তো আরও একজনকে জিজ্ঞেস করলো, বলছে এরকম তো আমি দেখে আসছি এরকম। তবু ওর কৌতূহল যাচ্ছে না যে কেন, প্রত্যেকটা আচরণের পেছনে তো কোনো একটা ব্যাখ্যা থাকে, একটা লজিক থাকে। তো এইটার পেছনে কি লজিক সে কিছুই বুঝতে পারছে না। তারপর সে খুঁজে এক বৃদ্ধ এক আশ্রমবাসীর কাছে পৌঁছালো। তো তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি জানেন এই খুঁটির ব্যাপারটা কেন, কবে থেকে কি চালু হলো? তখন সে জানতে পারলো খুঁটির রহস্য। ব্যাপারটা হচ্ছে, সে আশ্রমের যে প্রধান ছিল, যে সাধু ছিলেন, তার একটা পোষা বেড়াল ছিল। তো পুজোর সময় সাধু যখনই পুজোয় বসতো, ওই বেড়ালটা খুব উত্ত্যক্ত করতো সাধুকে। এই বেড়াল যেমন করে, পোষা বেড়াল। তো সাধু তো পুজোর আগে ওই দড়িটা দিয়ে বিড়ালটাকে বেঁধে রাখতো ওই খুঁটিতে। তারপর কালে কালে যা হয়, বিড়ালের তো একটা আয়ু আছে, একটা স্বাভাবিক আয়ু আছে, বিড়ালটা মারা যায়। তারপর বিড়ালটাকে এক জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হয়, কিন্তু ওই খুঁটি আর দড়িটা থেকে যায়। তো কালে কালে সেই সাধুও মারা যায়। তারপর যখন নতুন প্রজন্ম আসে, তারা ওই আর খুঁটি আর দড়িটাকে সরায়নি। তারপর ব্যাপারটা ওই পুজোর একটা অঙ্গ হয়ে যায়, খুঁটি আর দড়ি। তো যে কোনো বিষয়ে আমাদের একটুখানি উদ্দেশ্যটা জানতে হবে এবং উপায়টা জানতে হবে। এই যে আমি ধরুন এত ব্যাখ্যা দিয়েছিলাম যে, বা এত আলোচনা করেছিলাম যে এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ থেকে কেন প্লেয়ার নেওয়া উচিত, এটা একটা উপায়। উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্যটা আবার তাহলে আপনাদের জানতে হবে। আমি কিন্তু উদ্দেশ্যটা বুঝিয়ে কিন্তু উপায়টা বলেছিলাম। উদ্দেশ্য ছিল বা মূল উদ্দেশ্য ছিল যে আমাদেরকে মোটামুটি অ্যাফোর্ডেবল দামে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি, ব্যয় করতে পারি, সেই অ্যাফোর্ডেবল দামে ভালো প্লেয়ার নেওয়া, এবং শুধু ভালো প্লেয়ার নেওয়া, এমন প্লেয়ারকে নেওয়া যে খেলার মধ্যে আছে এবং যে ফ্রি এজেন্ট। এতগুলো কারণ ছিল উদ্দেশ্য। তার একটা উপায় ছিল যে এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ কেন না, সেখানে বেশিরভাগ সোভিয়েত ইউনিয়ন দেশগুলোতে ডিসেম্বরে লিগটা শেষ হয়ে যায়। তার ফলস্বরূপ প্রচুর প্লেয়ার আছে যাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায় ডিসেম্বরে, তারা ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে। তার ফলস্বরূপ আপনি কিন্তু ট্রান্সফার ফি না দিয়ে সেই সমস্ত প্লেয়ারকে পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এই উপায়টাকে গ্রহণ না করে উদ্দেশ্যটাকে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই একই উদ্দেশ্য আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এবং আমি অতীতে বহু দেশ নিয়ে আলোচনা করেছি যেখানে প্লেয়ারদের রেট মোটামুটি কম, বিভিন্ন কারণে কম,
কোথাও রাজনৈতিক কারণে, কোথাও স্যাংশন রয়েছে, যেমন নর্থ কোরিয়ান প্লেয়ারদের ওপর স্যাংশন রয়েছে, তাদের মুভমেন্টের উপর রেস্ট্রিকশন, কোথাও কোথাও কিছু সোশ্যাল ট্যাবু আছে, মিসকনসেপশন আছে, একটা সোশ্যাল একটা ক্লাস ব্যাপার রয়েছে। যে একটা কোস্টারিকান প্লেয়ার একটা আর্জেন্টাইন প্লেয়ার যদি সমমানের হয়তো কোস্টারিকান প্লেয়ারটার রেট হয়তো আর্জেন্টাইনের 1/4 বা 1/10 হবে। একটা পারসেপশন, একটা আর্জেন্টাইন একটা স্ট্যাম্প বলে কথাই আছে। তো এবং সেই জন্য আমি কোস্টারিকা নিয়ে কিন্তু অতীতে বহুবার আলোচনা করেছি। তো গত বছর যে কোস্টারিকানকে আমরা এনেছিলাম ফেলিসিও ফোবস, ও কিন্তু নামেই কোস্টারিকান। ও কিন্তু ইউরোপে বড় হয়েছে, জন্মেছে ইউরোপে, বড় হয়েছে ইউরোপে। ওর যেহেতু মানে বাবা মার মধ্যে কেউ একজন কোস্টারিকান ছিল, ও কোস্টারিকান জাতীয় দলে খেলার জন্য, ওদের যেহেতু দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাপার আছে, ডুয়াল সিটিজেনশিপ, ও কোস্টারিকান ন্যাশনালিটি গ্রহণ করে ও কোস্টারিকার হয়েও খেলেছে। কিন্তু ও মূলত কোস্টারিকান নয়। এই যে ছেলেটা ইউরগেন মন্টিনিগ্রো, এ কিন্তু কোস্টারিকান এবং কোস্টারিকা লিগেই খেলছে, একটা মাঝারি সারির একটা লিগে খেলছে এবং নিয়মিত খেলছে। এবার ওদের লিগ কি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে? না, ওদের লিগ ডিসেম্বরে শেষ হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা দেখেছিলাম জনি অ্যাকোস্টার ক্ষেত্রে দ্বিতীয় মরশুমে জনি অ্যাকোস্টা কিন্তু ইস্টবেঙ্গল আবার চলে এসেছিলো উইন্টার উইন্ডোতে। কেননা জনি অ্যাকোস্টা যখন প্রথম মরশুমের পর ওকে রাখলো না কোয়েস এবং আলেহান্দ্রো, জনি অ্যাকোস্টা যেই সাপ্রিসা বলে একটা ক্লাবের সাথে চুক্তি করেছিল, তাতে চুক্তির একটা ক্লজ ছিল, যদি বিদেশ থেকে ভালো অফার পায় তাহলে ওকে রিলিজ করে দিতে হবে। তো এই ছেলেটা, এই ইউরগেন মন্টিনিগ্রো, এও কিন্তু কন্ট্রাক্ট কিন্তু ডিসেম্বরে শেষ হচ্ছে না। আপনার যে ট্রান্সফার মার্ক দেখেন, দেখবেন এর আছে কন্ট্রাক্ট ভ্যালিড রয়েছে, এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু খুব সম্ভবত এরও ওরকম কোনো ক্লজ আছে। কেননা কোস্টারিকাতে স্যালারি খুবই কম, আর যদি ক্লজ নাও থাকে তাহলে বিদেশে যেন একটা প্রতিষ্ঠিত একটা ট্রান্সফার ফির একটা অপশান আছে, যেটা আমাদের দেশে নেই। মানে আমাদের দেশে অন্য সমস্যা, মানে প্লেয়ার চাইলেও প্লেয়ারকে রিলিজ করতে চায় না, ট্রান্সফার ফি যদি অফারও করা হয় রিলিজ করতে চায় না, কিন্তু বিদেশে ব্যাপারটা অনেক বেশি প্রতিষ্ঠিত। তো সেক্ষেত্রে যদি না ওর এক্সিট ক্লজ থেকেও থাকে কন্ট্রাক্টে, কিন্তু যদি ঠিকঠাক ট্রান্সফার ফি দেওয়া হয়, যেটা অবশ্যই খুবই মানে রিজনেবল হবে, কেননা কোস্টারিকার স্যালারি তো খুব কম, সেক্ষেত্রে প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারবে। এবং অল্প বয়সী প্লেয়ার কেমন হবে জানি না। দেখুন, একটা প্লেয়ার কেমন হবে সে তো হাইলাইটস দেখে বোঝা যায় না। হাইলাইটস থেকে দেখা যাচ্ছে গোল করছে, গোলের মধ্যে আছে এবং ওর ক্লাবের হয়ে নিয়মিত মানে সেন্টার ফরওয়ার্ড রোলে খেলে। বয়স অল্প 24 বছর, বাকিটাও এলে বোঝা যাবে। আর ও কেমন পুরোটা বুঝতে গেলে পুরো একটা ম্যাচ দেখতে হবে, অন্তত একটা 45 মিনিট দেখতে হবে। কিন্তু ওর যে আমরা হিস্ট্রি দেখছি, কোস্টারিকার জুনিয়র লেভেল থেকে উঠেছে, 21 সালে কোস্টারিকা ন্যাশনাল টিমে ঢুকে খেলেছে কিছু ম্যাচ, তারপরে আমরা দেখছি না ও আর ন্যাশনাল টিমে রয়েছে। মানে এটা বোঝাচ্ছে যে ন্যাশনাল টিমে হয়তো প্রতিষ্ঠিত হতে পারেনি, কিন্তু ন্যাশনাল টিমে একটা মৌসুম ও ছিল, তো খুব খারাপও হবে না। ওই ফেলিসিও ফোবসের মতন হওয়ার চান্স কম, কেন ফেলিসিও ফোবস কিন্তু ওর একটা ফিটনেসের প্রবলেম ছিল, খেলাধুলার মধ্যে ছিল না সেইভাবে যখন এসেছিলো তার আগে। এই ছেলেটা কিন্তু খেলাধুলার মধ্যেই আছে, সুতরাং দেখা যাক কী হয়। আর ওই যে বললাম, আমি যে উপায়টা বলেছিলাম, উপায়টার হচ্ছে মানে একটাও উপায় হচ্ছে এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ, কিন্তু এরকম একাধিক উপায় রয়েছে। তো আমার এটা দেখে ভালো লাগছে যে ওই মাছি মারা কেরানির মতো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ওই এক্স সোভিয়েত ইউনিয়নটাকে আঁকড়ে ধরে বসে থাকেনি, তারা উদ্দেশ্যটাকে বুঝেছে এবং সেই উদ্দেশ্যটা যেখান থেকে হোক তারা সাধন করার চেষ্টা করছে। কিন্তু আরও একটা মনে করে দেওয়ার চেষ্টা করি, মানে কিন্তু অন্তত মিনিমাম 2টো বিদেশি থাকবে, সেটা কিন্তু বদলাচ্ছে না। এটা আমি আগেও বলেছি, মাঝমাঠে একটা প্লেয়ার লাগবে, ওই সাউলের দ্বারা কিছু হবে না। এখন এই যে ছেলেটা আসছে, একে দরকার হলে একে আর দিয়ামান্টাকাসকে একসাথে আমরা খেলাতে পারি ফরওয়ার্ডে, বা দিয়ামান্টাকাস যদি ক্লান্ত হয়ে যায় বা চোট থাকে সেক্ষেত্রে এই ছেলেটা খেলতে পারে। তো ওপরের তো ঝামেলাটা মিটলো, মাঝমাঠের ঝামেলাটা কিন্তু থেকেই গেল। মাঝমাঠে সেন্ট্রালি কারোর কি আমাদের চাই যে বলটা ধরে খেলতে পারবে, সাউলের দ্বারা হবে না। কেন হবে না আগে আলোচনা করেছি, আর রিপিট করতে চাই না। সকলে ভালো থাকবেন।